ইউয়র্ক সিটির অন্ধকার আচ্ছন্ন জনমানবহীন ফাঁকা রাস্তায় দ্রুতগতিতে ছুটে চলছে এক গাড়ি। গাড়ির যথেষ্ট তীব্র বেগে ছুটে চলছে, কিন্তু হঠাৎ মাঝ রাস্তায় থপ করে চলন্ত গাড়ি থেমে যায়। নির্জন রাস্তার মাঝ বরাবর গাড়ি থামিয়ে ড্রাইভিং সিটটি শক্ত করে হাত দিয়ে চেপে ধরে। দুহাত সহ সারা শরীর থরথর করে কাঁপছে আদিয়ানের। তার চোখ বেয়ে অজস্র অশ্রুকণা গড়িয়ে পড়ছে। চোখে শুধু মেঘের মায়াবী মুখোশই ভেসে ওঠে, কিন্তু মেঘের কথা স্মরণ আদিয়ানের মনে কোনো সুখময় অনুভূতি হয় না, বরং তার হৃদয়ে তীব্র যন্ত্রণা আর হারানোর ভয় সৃষ্টি হয়। আজ নিজের উপর ভীষণ ঘৃণা আর মায়া হচ্ছে আদিয়ানের, শুধুমাত্র তার ভুল আর স্বার্থপরতার জন্য। তার সকল প্রিয়জন এখন তাকে ঘৃণা করে। সে আজ নিঃস্ব একলা পথের প্রতীক, যার প্রিয়জনরা এখন পর। কিন্তু আদিয়ান কি খুব স্বার্থপর ছিল? সে এখনো চায়নি অন্য কাউকে কষ্ট দিতে। ডক্টর হওয়ার স্বপ্ন কি শুধু তার ছিল? মেঘকে বিয়ে করে বাধ্য হয়ে বাংলাদেশে রেখে আসার জন্য দায় কি শুধু সে একা ছিল? শেষবারের মতো সুযোগ চেয়েছিল আদিয়ান, কিন্তু মেঘ দেয়নি। কেন? কারণ আদিয়ান খারাপ। আদিয়ানের মতো মানুষকে কেউ ভালোবাসে না। মেঘ অন্য একজনকে ভালোবাসে। তার হবু বউ এখন মেঘ। কিন্তু আদিয়ান কি করে বাঁচবে মেঘকে ছাড়া? তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আদিয়ান মেঘকে ভালোবাসে, ভীষণ ভালোবাসে। তার দ্বারা কি মেঘকে ডিভোর্স দেওয়া সম্ভব হবে? তার বউ অন্য কারো হয়ে যাবে, তা সহ্য করতে পারবে? আদিয়ান মন ভেঙে চুরে ক্ষুদ্র ক্ষুদ্র পাথরে পরিণত হবে। কিন্তু আদিয়ান এই শাস্তি পাওয়ার যোগ্য। অবশ্য আদিয়ান এই শাস্তি পেতে চায়, কারণ তার মেঘ তাকে কষ্ট দিতে চায়। অন্য কারোর সাথে সুখে থাকতে চায় মেঘ। তবে আদিয়ান সব শাস্তি মাথা পেতে নিবে, সব কষ্ট সহ্য করে নিবে। তবুও মেঘ সুখে থাকুক, তার সাথে না হয় অন্য কারোর সাথে। সুখে থাকুক মেঘ, ভীষণ সুখী হোক। দূরে থেকে আদিয়ান মেঘকে ভালোবেসে যাবে। তাছাড়া আদিয়ানকে সবাই ঘৃণা করে, এখন না হয় মেঘও করবে। চোখ জমে থাকা অশ্রুকণা ধীরে ধীরে গাল বেয়ে থুতনি দিয়ে শার্টে গড়িয়ে পড়ে। পরনের সাদা শার্টের উপরে অংশ সম্পূর্ণ ভিজে গেছে। মেঘ ফারহানকে ভালোবাসে, এই নিষ্ঠুর বাস্তবতা বিশ্বাস করা খুব কষ্টকর হচ্ছে আদিয়ানের জন্য। মেঘের দূরে চলে যাওয়ার দৃশ্য বারবার তার চোখের মণিতে দৃশ্যমান হচ্ছে। নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যাচ্ছে আদিয়ানের। বুকের বাপাশে ডিপ ডিপ শব্দ করছে। কাঁপা কাঁপা হাতে আদিয়ান গাড়ির সাইডের ড্রয়ার খুলে এক প্যাকেট সিগারেট বের করে। এরপর খড়খড়ে মশক ঠোঁট জোড়ায় চেপে ধরে। হাতে থাকা লাইটার দিয়ে আগুন ধরা সিগারেটে পরপর জোরে 2 থেকে 3 বার টান দেয়। এরপর ঠোঁট থেকে সিগারেটে সরিয়ে নাক দিয়ে জোরে নিঃশ্বাস নেয়। হৃদয়ে জমে থাকা শত যন্ত্রণা নিকটদোয়া হয়ে বের হয়ে যায়। গাড়ির জানলা বন্ধ থাকায় অতিরিক্ত ধোঁয়ার ফলে গুমেট পরিবেশ সৃষ্টি হয়। আদিয়ান গাড়ির জানলা খুলে দেয়। সাদা কাচের ফ্রেমের জানলা ভেদ করে শীতল ঠান্ডা বাতাস প্রবাহিত হয়। সকল ধোঁয়া নিমেষেই উধাও হয়ে যায়। বাহির থেকে আসা সতেজ ঠান্ডা আবহাওয়া প্রাণ খুলে শ্বাস নেয় আদিয়ান। এরপর ধপ করে ড্রাইভিং সিটে হেলান দিয়ে শুয়ে পড়ে। পুনরায় ঠোঁটে জড়ায় আধ পোড়া সিগারেট। চোখ বন্ধ করে রাখা অবস্থায় কণ্ঠ দিয়ে বেরিয়ে আসে আর্তনাদবোধ গানের সুর। আমার আগুনের ছাই জমে জমে কত পাহাড় হয়ে যায়। আমার ফাগুনেরা দিন গুনে গুনে আর উধাও হয়ে যায়। যত পথের বাধা, সবই তো কালো সাদা। কবে ঠিকানা পেয়ে হবে রঙিন? চেনা নামি ডাকে, আমি কি পাবো তাকে? কবে যে আসবে সে রেদেলা দিন?
কলেজ গেটের রাস্তায় বেশ দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছে মেঘ। আশেপাশে তাকিয়ে দেখে আদিয়ানের গাড়ি কোথাও নাই। তবে কি আদিয়ান একা চলে গেছে? নিশ্চয়ই আদিয়ান মেঘের উপর রাগ করেছে। অবশ্য আজ অনুষ্ঠানে যা হয়েছে তারপর আদিয়ানের রাগ বা কষ্ট পাওয়া স্বাভাবিক। আদিয়ানের চোখে ছলছল করছিল তখন। তবে কি আদিয়ান কান্না করছে? আজ নিজের ভালোবাসার মানুষকে অন্য কার সাথে দেখার যে কষ্ট তা হয় আদিয়ান অনুভব করছে। কিন্তু কষ্ট আর যন্ত্রণা কি আদিয়ান একা পেয়েছে? দীর্ঘ ৯ বছর ধরে জমিয়ে থাকা কষ্ট, কান্না, অপেক্ষা, অভিযোগ সবকিছুর শাস্তি স্বরূপ এইটুকু যন্ত্রণা আদিয়ান ডিজার্ভ করে। আজ ফারহানের সাথে মেঘের ঘনিষ্ঠ মুহূর্তে দেখে আদিয়ানের হিংসা হচ্ছে। অথচ মেঘ যখন জিয়ার সাথে নিজের স্বামীর পরকীয়া দেখতো, তখন ছাদে যখন জিয়া আদিয়ানের ঠোঁটে চুমু দিয়েছিল, তখন মেঘের কি কষ্ট হয়নি? মেঘের দেহে থেকে আত্মা ছিন্ন হয়ে গিয়েছিল তখন। বাচ্চাদের মতো মেঝেতে হাউমাউ দিয়ে কান্না করছিল তখন। আদিয়ানের পাশে জিয়াকে দেখে মেঘ মন যে আর্তনাদ শুরু হয়েছিল তা কি আদিয়ান শুনেছে? সব ভুল কি শুধু সরি বলে শেষ হয়ে যায়? সব ব্যথার কি মলম হয়? গেটে দাঁড়িয়ে মেঘ যখন তার ভাবনার জগতে ডুবেছিল, তখন হঠাৎ তার সামনে বিশাল বড় এক গাড়ি এসে দাঁড়ায়। হঠাৎ এমন করে গাড়ি আসার কারণে মেঘ ভয় পেয়ে যায়। মাথা উঁচু করে উঁকি দিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসে থাকা মানুষের মুখ দেখার চেষ্টা করে। মূলত মেঘ আশা করেছিল হয়তো আদিয়ান এসেছে। আদিয়ান যতই মেঘের উপর রাগ বা অভিমান করে থাকুক, মেঘকে একা রেখে সে কোথাও যাবে না। কিন্তু মেঘের ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয় যখন গাড়ির অপর পাশের কাচের গ্লাস নামিয়ে দিয়ে ফারহানের মুখ মণ্ডল স্পষ্ট হয়। ফারহান মুখে মৃদু হাসি বজায় রেখে বলে, মেঘ, তুমি রাস্তায় একা দাঁড়িয়ে আছো কেন? বাসায় যাবে না? গাড়ির ভিতরে ফারহান চৌধুরীকে দেখে মেঘ বেশ বিরক্ত বোধ করে। অনুষ্ঠানে তখন যা ঝামেলা করেছে তা নিয়ে ফারহানের উপর যথেষ্ট বিরক্ত মেঘ। তাছাড়া একটু আগেই স্পষ্ট ভাষায় বলল, বিয়ে না হওয়া অবধি ফারহান যেন মেঘের সামনে না আসে। তবু এখন কেন এসেছে? মেঘ বিরক্ত নিয়ে বলে, বাসায় যাব, গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। মেঘের বিরক্তিমাখা মুখোশি দেখে ফারহান ভাবল হয়তো অনুষ্ঠানের ঘটনা নিয়ে মেঘ তার উপর রাগ করেছে। ফারহানের উচিত হয়নি মেঘের অনুমতি ব্যতীত প্রপোজ করা, কিন্তু যা ভুল করেছে তার জন্য সরি বলতে চায় সে। ফারহান বলে, মেঘ, তুমি আমার গাড়িতে উঠে বসো। তোমার বাসা কোথায়? ঠিকানা বলো, ড্রাইভার পৌঁছে দিবে। ফারহানের কথা শুনে মেঘ চোখ মুখ কুঁচকে বিরক্তি মাখা মুখ নিয়ে তাকায়। এরপর কড়া কণ্ঠে বলে, ফারহান স্যার, আমি একা চলে যেতে পারবো। মেঘের কড়া কণ্ঠের উত্তর যেন ফারহানের কানে তুলল না। ফারহান পুনরায় বলে উঠে, মেঘ, তুমি রাগ করছো কেন? আমি শুধু তোমায় গাড়ি করে বাসায় পৌঁছে দিতে চাই। প্লিজ মেঘ, উঠে বসো গাড়িতে। ফারহানের অনুরোধ মেঘের বিরক্ত যেন দ্বিগুণ বাড়িয়ে দিল। রাগী স্বরে বেশ তিতা কিছু কথা শুনিয়ে দিতে ইচ্ছে করলো তার, কিন্তু মেঘ পারল না, কারণ ফারহান তার বড় আব্বুর বন্ধুর ছেলে। মেঘ বলে, ফারহান স্যার, দয়া করে আপনি চলে যান। আমি ক্যাব বুক করে চলে যাব। মেঘের বারণ শুনল না ফারহান। বেশ দীর্ঘক্ষণ ধরে গাড়িতে বসার অনুরোধ করল, কিন্তু মেঘ প্রতিবার স্পষ্ট স্বরে না বলে দেয়। ফারহান বাধ্য হয়ে যখন গাড়ি থেকে নামতে যাবে তখন মেঘ বাধা দেয়। আশেপাশে তাকায় মেঘ। কলেজ গেটে দাঁড়িয়ে এখন কোনো সিগারেট সে করতে চায় না। তাছাড়া অনেক রাত হয়ে গেছে, এখন একা একা বাড়ি ফেরা নিরাপদ হবে না। তাছাড়া আমেরিকার রাস্তাঘাট মেঘের পরিচিত নয়। যদি কোনো বিপদ হয়ে যায় তখন। মেঘ বলে, ফারহান স্যার, আপনাকে আর গাড়ি থেকে নামতে হবে না, আমি যাব আপনার গাড়িতে। মেঘের কথা শুনে ফারহান খুশি হয়ে যায়। এরপর হাত দিয়ে গাড়ির দরজা খুলে দেয়। মেঘ গাড়ির ভিতরে প্রবেশ করে ফারহানের থেকে দূরে চুপচাপ এক কোণায় বসে থাকে।
ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। গাড়ির মধ্যে ফারহান বেশ বকবক করে মেঘের সাথে, কিন্তু মেঘ বা না ছাড়া কোনো শব্দ মুখ দিয়ে উচ্চারণ করে না। যথেষ্ট শান্ত আর চুপচাপ থাকে। প্রায় আধা ঘন্টা পর বাসার সামনে এসে গাড়ি থামে। মেঘ গাড়ি থেকে নেমে দাঁড়ায়, এরপর বলে, ফারহান স্যার, বাসায় এসে পড়েছি আমরা। ধন্যবাদ আপনাকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নাই মেঘ। তুমি আমার হবু বউ। তোমার উপর আমার একটা দায়িত্ব আছে। ফারহানের কথার বিপরীতে মেঘ আর কোনো উত্তর দেয় না। মেঘ বলে, আমি এখন বাসায় যাই, বাই। মেঘ আর কথা বাড়ায় না, বাসার ভিতরে চলে যায়। কিন্তু হঠাৎ উপরে তাকিয়ে খেয়াল করলো এখনই কোন ছায়ার প্রতিবিম্ব সরে গেছে। কিন্তু কে ছিল ওখানে? আদিয়ান। আদিয়ানের রুমের পর্দা নড়ে উঠল মনে হলো। তবে কি আদিয়ান মেঘ আর ফারহানের একই গাড়ি করে আসা বিষয়টা দেখছিল? দরজা খুলে বাড়ির ভেতর প্রবেশ করলো মেঘ। ড্রয়িং রুমে ঘুটঘুটে অন্ধকার, লাইট জ্বালান হয়নি এখন, কিন্তু দরজা খোলা রয়েছে। তাহলে কি আদিয়ান স্যার বাড়ি ফিরে এসেছে? মেঘ বাম পাশের সুইচে টিপ দিয়ে লাইট জ্বালায়, এরপর ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে পড়ে। সিঁড়ির ঠিক সামনে আদিয়ানের ঘর, দরজা মিশিয়ে রাখা। মেঘ এগিয়ে যায় আদিয়ানের রুমের কাছে, এরপর উকি দিয়ে দেখে আদিয়ান রুমে আছে কিনা, কিন্তু দরজার সামান্য ফাঁক দিয়ে কোনো কিছুই দেখা সম্ভব হয়নি। মেঘ আগ্রহ নিয়ে এগিয়ে যায় দরজার কাছে, এরপর সামান্য শব্দ করে দরজা খুলে রুমের ভিতর প্রবেশ করে। কিন্তু অদ্ভুত বিষয়, কোথাও আদিয়ান নাই। ঘুটঘুটে অন্ধকার জুড়ে রয়েছে সারা রুম। রুমের প্রতিটা কোণায় মেঘ নজর বুলায়, কিন্তু কোথাও আদিয়ান নাই। মেঘের মন হঠাৎ অজানা ভয়ে আতঙ্কে উঠে। দ্রুত রুমের লাইট জ্বালিয়ে মেঘ আশেপাশে খুঁজতে থাকে। আদিয়ান কি এখনো বাড়ি ফিরে আসেনি? বেশ চিন্তায় পড়ে যায় মেঘ। কিন্তু এত রাত অবধি আদিয়ান কোথায় থাকবে? মেঘ তার হাতে থাকা ফোন দিয়ে আদিয়ানের নম্বরে কল দেয়। ফোনে কল যায়, নিচে মেঝের থেকে শব্দ শোনা যায় কলের। মেঘ দ্রুত মেঝের দিকে তাকায়, দেখে মেঝের এক কোণায় আদিয়ানের ফোন পড়ে আছে, আর সারা মেঝে জুড়ে শতখানিক অদ্র পোড়া সিগারেট ছড়িয়ে আছে। আদিয়ান সিগারেট খায় তা মেঘ জানতো না, কিন্তু ফোন আর সিগারেটে যখন রুমে আছে তার মানে আদিয়ান বাড়ি ফিরে এসেছে। কিন্তু রুমে কোথাও নাই কেন? মেঘ এগিয়ে যায় ব্যালকনির দিকে, কিন্তু ব্যালকনি সম্পূর্ণ ফাঁকা। আদিয়ান নাই সেখানে। মেঘ রুমে ফিরে আসে। হঠাৎ মেঘের চোখ যায় ওয়াশরুমের দরজার দিকে। ওয়াশরুমের দরজা খোলা। মেঘ দ্রুত ওয়াশরুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করে। ওয়াশরুমের সারা মেঝে জুড়ে যেন পানির স্রোত বয়ে যাচ্ছে। কিন্তু অদ্ভুত বিষয় হলো পানির রং হালকা লালজান, পানির সঙ্গে রক্ত মিশ্রিত হয়েছে। মেঘ ভয়ার্ত চোখে বাথটবের দিকে তাকায়। সমগ্র বাথটব এখন পানি দিয়ে ভরা। পানির রং লাল। মেঘের হঠাৎ চোখ যায় বাথটবের উপরে কয়েক জোড়া পুরুষালী আঙুলের দিকে। শুধু কয়েক জোড়া আঙুল দেখা যাচ্ছে, ঘাড় বা মাথা নয়। মেঘ বেশ ভয় পেয়ে যায়, কিন্তু হঠাৎ যখন আদিয়ানের কথা মনে পড়ে তখন মেঘ ধীরে ধীরে এগিয়ে যায় বাথটবের দিকে। এরপর বাথটবে পানির মধ্যে হাত দেয়। হঠাৎ তার হাত স্পর্শ করে অন্য একজনের হাতে। মেঘ দ্রুত হাত উপরে উঠায়। হাতের কবজি দিয়ে চুয়ে চুয়ে রক্ত পড়ছে, শিরা কাটা হয়েছে মনে হয়। ভয়ে মেঘের কলিজা শুকিয়ে যাচ্ছে, কিন্তু হাতের কবজির উপর আদিয়ানের ঘড়ি দেখে মেঘ দ্রুত হাত সহ টান দিয়ে উপরে উঠায়। সঙ্গে সঙ্গে আদিয়ান নিথর মাথা বাথটবের ভিতর থেকে বের হয়ে আসে। মেঘ জোরে শব্দ করে ডাক দেয়, আদিয়ান ছাড়, আদিয়ান ছাড়।
মেঘের ডাক হয়তো আদিয়ান শুনল না। মেঘ আদিয়ানের মুখের দিকে তাকায়, সারা মুখ ফ্যাকাশে হয়ে গেছে। অতিরিক্ত পানির মধ্যে থাকায় মুখের আদল রক্তিম বর্ণ ধারণ করেছে। মেঘ আদিয়ানের গালে হাত দিয়ে ডাক দেয়, আদিয়ান শুনছেন আমার কথা? আদিয়ান কথা বলুন। আদিয়ানের হাতের কবজি দিয়ে অজস্র রক্ত বেয়ে যাচ্ছে। তার সারা শরীর পাথরের ন্যায় ঠান্ডা, যেন জমে বরফ হয়ে গেছে। আদিয়ানের কোনো সারা শব্দ নেই দেখে মেঘের কলিজা কেঁপে ওঠে। মেঘ জোরে চিৎকার দিয়ে বলে ওঠে, আদিয়ান।